আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ বন্ধে অবশেষে পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক। লেবাননে হামলা সীমিত করা সহ কয়েকটি ইস্যুতে ইতিবাচক অগ্রগতির দাবি গণমাধ্যমে। পেট্রোল অকটেনের জন্য রাজধানীতে ফুয়েল পাস অ্যাপ ব্যবহার শুরু। হোঁচট খাচ্ছেন গ্রাহকদের অনেকে। সীমাবদ্ধতা দূর করতে সময় চায় কর্তৃপক্ষ। ঢাকা, বরিশাল, ময়মনসিংহ সিটিতে হামের টিকা দেয়া হবে কাল থেকে। স্থায়ী কেন্দ্রের পর স্কুল, মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারেও দেয়া হবে ভ্যাকসিন। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই হচ্ছে সংরক্ষিত আসনে, জানালেন রিজভী। জ্বালানি সংকটের জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দুষলেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ বন্ধের লক্ষ্যে অবশেষে মুখোমুখি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। বহুল আলোচিত ঐতিহাসিক এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিয়েছে পাকিস্তান। বিভিন্ন সূত্রের খবর, ইতিবাচক পরিবেশে চলে আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লেবাননে ইসরায়েলি হামলা সীমিত করা, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় সহ কয়েকটি ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই খোলাসা করেনি কিছু। 1979 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি প্রথম বৈঠক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিলাসবহুল সেরেনা হোটেলে 6 সপ্তাহের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মুখোমুখি বৈঠক শুরু হয় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে আছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ, আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও অংশ নেন ত্রিপাক্ষিক এই উচ্চ পর্যায়ের আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, লেবাননের যুদ্ধবিরতি সহ বেশ কিছু প্রধান ইস্যুতে দুপক্ষের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বিভিন্ন দেশে থাকা ইরানে জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়েও হয়েছে ইতিবাচক আলোচনা। এর আগে শান্তি প্রচেষ্টা ভেস্তে গেলে আবারও যুদ্ধে ফেরার প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কূটনৈতিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখেছে আর কূটনীতিকরা সার্বক্ষণিক নজর রাখছে, যাতে যুদ্ধবিরতির সামান্যতম লঙ্ঘনেরও জবাব দেয়া যায়। বলা হচ্ছে, যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকবে। পরবর্তীতে দুই দেশের কূটনীতিকরা অংশ নেবে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের বৈরী সম্পর্ক। দীর্ঘ এই সময়ে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। এর আগে পাকিস্তানের জ্বালানি তেলের চলমান সংকটের মাঝে শুরু হলো ফুয়েল পাস অ্যাপের ব্যবহার। তবে শুরুতেই এটি ব্যবহার করতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেক গ্রাহক। কর্তৃপক্ষ বলছে, সময়ের সাথে সাথে এই ফুয়েল পাসের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যান্য দিনের মতো আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ সারি। সংকট সমাধানে দ্রুত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান গ্রাহকরা। রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফুয়েল পাস। পাম্পে প্রবেশ ও বের হওয়ার পথে এবং গ্রাহকদের দীর্ঘসারির মাঝখানে টানানো ব্যানারে দেয়া আছে কিউআর কোড। স্ক্যান করলেই মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোডের লিঙ্ক মিলছে। যদিও শুরুতেই হোঁচট খাচ্ছেন গ্রাহকরা। অ্যাপ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে তাদের। নিবন্ধিত মোটরসাইকেলের তথ্য দিলেও তা অ্যাপটি নিচ্ছে না। দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেননি। অ্যাপটি আরও সহজ করার তাগিদ দেন গ্রাহকরা। শুরুতে কিছু সীমাবদ্ধতা থাকলেও তা দ্রুত সমাধান হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানান, অ্যাপের মাধ্যমে নিলে 10 লিটার পর্যন্ত তেল পাবেন মোটরসাইকেল চালকরা। আর অ্যাপ না থাকলে 1000 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না। অন্যান্য দিনের মতো শনিবারও ফিলিং স্টেশনগুলোতে ছিল তেলের জন্য যানবাহনের দীর্ঘ অপেক্ষার সারি। দিনের একটি বড় অংশই কেটে যাচ্ছে তেলের জন্য। জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে প্যানিক বাইং এর কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ভর দুপুরে গ্রাহকদের দীর্ঘ সারি সামলাতে ফিলিং স্টেশনগুলোতে দেখা দেয় বিশৃঙ্খলা। কাল শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। কর্মসূচি চলবে প্রায় 1 মাস। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ভ্যাকসিন ও সিরিঞ্জের ঘাটতি নেই। দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হাম। সংক্রমণ মোকাবিলায় 5 এপ্রিল থেকে 30টি উপজেলায় টিকা কর্মসূচি শুরু করেছে সরকার। সংক্রমণ বেশি থাকলেও প্রথম ধাপে রাজধানী ঢাকায় টিকা দেয়া হয়নি। শুরু হচ্ছে রোববার। উত্তরে প্রায় 5 লাখ এবং দক্ষিণে 4.5 লাখের বেশি শিশু পাবে এই টিকা। কেন্দ্র থাকবে 1100-র বেশি। টিকা দেয়া হবে 11 মে পর্যন্ত। প্রথম 8 দিন স্থায়ী কেন্দ্রের পর টিকা শুরু হবে স্কুল, মাদ্রাসা
মাদ্রাসা ও ডে কেয়ার সেন্টারে। বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় টিকা কর্মসূচি চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কিছু কেন্দ্রে সন্ধ্যার পরেও টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 20 এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা দেয়া শুরু হবে। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। দুপুরে উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। আর স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত গেল 27 দিনে হাম ও রোগটি সন্দেহে মারা গেছেন 169 জন। এদিকে রোগটি ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছেন বারবার। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু। হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 7 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন 48 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 27 জন। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় 10 জনের। সংরক্ষিত 36 নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রেণী পেশার নারীরা নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত, ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। এরই মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা 1/2 নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আনুগত্য, আন্দোলনের ভূমিকা এবং সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা পাবেন অগ্রাধিকার। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে। সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা তরুণ নেত্রীদেরও বিবেচনা করা হচ্ছে, তবে কাউকেই এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে তালিকা ধরে যাচাই বাছাই করা হবে। দল থেকে মনোনয়ন পেলে নারী অগ্রযাত্রা নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার শেষ হবে দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা। এরপরেই